গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কামনার সুখ দুঃখ। আজ ৬ষ্ঠ পর্ব। সন্ধ্যার আগে রাহুল বেরুল। খুব সতর্কভাবে বেরুল সে। গত রাতের ঘটনার পর আর তার পক্ষে অসতর্ক থাকা ঠিক নয়। অরুণের সঙ্গে আর দেখা হয়নি, নয়তো তাকে সঙ্গে যেতে বলত। আসলে শানু চ্যাটার্জি তাকে গভীরভাবে আকর্ষণ করেছিল। হাইওয়েতে পৌঁছে একটা রিক্সা করল সে। রিক্সাওয়ালার কাছে জানা গেল শানু থাকে টাউনশিপের শেষ প্রান্তে। তার দাদা নীরেন চ্যাটার্জি নামকরা লোক, রাজনীতির পাণ্ডা এই এলাকায়, মস্ত বড় লোক। শানু তার সৎমার ছেলে, কলেজে পাশ দিয়েছে রীতিমতো, কিন্তু ছেলেবেলা থেকেই মারামারি খুনোখুনি রপ্ত করেছে হাড়ে। রিক্সাওয়ালা জানালো, তবে লোকটার মন বড় ভালো, গরিবের উপকারে সবসময় তৈরি। ছোট লোক গরিব গুরব মানুষের কাছে শানু দেবতাদের মতো। রিক্সাওয়ালা বলল, আপনি নতুন মানুষ বাবু, তাই বলছি। যাচ্ছেন এখন চলুন, আমার আর কি, ভাড়া পাব। তবে এখন হয়তো ওনাকে বাড়িতে নাও পেতে পারেন। মুক্তকেশী হোটেলটা একবার দেখে এলে পারতেন। রাহুল বলল, সে পরে দেখবক্ষণ, চলো দেখি আসি বাড়িটা। একটা সুদৃশ্য বাগান বাড়ি বলা চলে। বিরাট বাউন্ডারি, গাছপালা, ফুল ফলের বাগান, পেছনে পুকুর, সামনের দিকে লন আছে, খেলার জায়গা আছে, রীতিমতো একেলে পরিবেশ। দুপাশে দুটো গেট, গেটের মাথায় বোগনভিলিয়ার ঝাঁপি, সাদা লাল ফুলে ঝকমক করছে। একটা জিপ বেরিয়ে গেল, তার মধ্যে শানুকে দেখল না রাহুল। গেটে দারোয়ান আছে, সে বলল, চালিয়ে যান, খবর নিন। শানুবাবুর খবর আমি জানে না। গাড়ি বারান্দার সামনে বিরাট ড্রয়িং রুম, পর্দাটা ফাঁক হয়ে আছে। উঁকি মারতেই একটা লোক এগিয়ে এসে বলল, বড়বাবু তো এক্ষুনি বেরিয়ে গেলেন, পরে আসবেন। রাহুল বলল, আমি ছোটবাবুকে চাই। লোকটা ভ্রু কুঁচকে ওকে দেখল কয়েক মুহূর্ত, তারপর বলল, কোত্থেকে আসছেন? একটু ইতস্তত করে রাহুল বলল, আমি ঋষিকেশবাবুর ছেলে। মানে মুক্তকেশীর মাস্টারমশাইয়ের ছেলে? আগে। তাই বলুন, বসুন বসুন। বলে সে কয়েক পা এগিয়ে ঘুরল। অবশ্যই শানুবাবু আছেন কিনা জানি নে। আপনার ভাগ্য, কখন উনি বাড়ি আসেন কখন থাকেন বলা ভারী কঠিন। দেখছি। লোকটা হাসতে হাসতে চলে গেল। রাহুল একটা সেকেলে প্রকাণ্ড চেয়ার ধরে দাঁড়িয়ে রইল। বেশ বনেদিয়ানার ছাপ রয়েছে ঘরে, বড় বড় ছবি, মস্ত ভারী পর্দা, মেহগিনি রং আসবাবপত্র, সব মিলিয়ে একটা আভিজাত্যের ভাব। এই বাড়ির ছেলে শানু, শিলা তার বউ হবে। ফিরে এলো লোকটা। আপনার বরাত ভালো, ছোটবাবু রয়েছেন, আসছেন এক্ষুনি, আপনি বসুন। ফের সে চলে গেল। একটু পরেই শানু এলো, মুখটা হাসিতে উজ্জ্বল। বিশাল হাত বাড়িয়ে বলল, হ্যালো। রাহুল বলল, আপনি নাকি যাবার কথা ছিল সকালে, অরুণদা বলছিল। শানু ওর দু কাঁধে হাত রেখে বলল, আপনি নিজে চলে এসেছেন, এতে যে কি আনন্দ হচ্ছে বলার নয়। জানেন আমি কতবার আপনাকে দেখে এসেছি? রাহুল হেসে বলল, জানি। আলগোছে রাহুলের ডান হাতটা তুলে ধরে শানু বলল, এখনো সারেনি? নন্দটার দিন ঘনিয়ে এসেছে বুঝলেন, শালা সপ্তাহতেই ছুরি বের করতে শিখেছে, অথচ একটা বেড়ালের জোরও শালার নেই। বসুন। সে ভুরু কুঁচকে কি একটা ভেবে নিল যেন। তারপর বলল, চলুন আমার ঘরে গিয়ে বসি, নিরিবিলি না হলে জমবে না। রিয়েলি রাহুলবাবু, সেদিন নিজের ব্যবহারে আমি এত অনুতপ্ত, কি বলবো। রাহুল ওকে অনুসরণ করল। শানুকে মুহূর্তে তার এত আপন মনে হয়েছে। ঘরটা বাড়ির উত্তর প্রান্তে একতলায়। দরজার বাইরে লম্বা চওড়া ছাদবিহীন বারান্দার মতো লাল সিমেন্টের মসৃণ চত্বর। তার শেষে ধাপ নেমে গেছে পুকুরে। পুকুরটা মোটামুটি বড়,
মাঝখানে একটা বিরাট স্তম্ভ উঠেছে জল ছাড়িয়ে, তার উপর ফোয়ারা, ধূসর আর কালচে রঙের ছোপ ধরা প্রকাণ্ড পদ্মফুলের গড়ন সেটা, কেন্দ্র শীর্ষে সাদা পাথরের উলঙ্গ পরি। বোঝা যায় ফোয়ারাটা কবে মরে গেছে। চারপাশে গাছপালা আর জলের মধ্যে সেটা নির্জন সমাধির মতো স্তব্ধ। রোদ সরে গিয়ে বিস্তৃত ছায়া ঢেকে আছে সেখানে, শিরশির করে জল কাঁপছে। একপাল দেশি বিদেশি নানান চেহারার হাঁস কি জন্যে ঝিমুচ্ছে সিঁড়ির উপর। শানু অনর্গল কথা বলছিল, ময়নাচকের কথা, তাদের পূর্বপুরুষের কথা, ভবানীবাবুর সঙ্গে পুরুষ পরম্পরা তাদের শত্রুতার কথা। একসময় সে উঠে বলল, চলুন বরং বাইরে বসা যাক। প্লিজ রাহুলবাবু, বসার জায়গা আমরা নিজেরাই নিয়ে যাই। এবারই চাকর বাকর সব শালা মন্ত্রী মহারাজ, ডাকলে সাড়া দেয় না। দুজনে দুটো হালকা চেয়ার নিয়ে বেরোল। ঘরে অবশ্য আসবাবপত্র বলতে ওই ধরনের গোটাকয় চেয়ার, গদি ছেঁড়া একটা সোফা সেট আর একটা সেকেলে খাট। কিছু বাক্সের গাদা ছেঁড়া চাদরে ঢাকা আছে কোণের দিকে। পা ছড়িয়ে বসে শানু বলল, আমি বাউন্ডুলে পাপিতাপি লোক, থাকি একল সেড়ে হয়ে এদিকটায়। ভিতরের সঙ্গে যোগাযোগ রাখি বড্ড কম। তবে হ্যাঙ্গামা বাঁধলে তখন শানুর ডাক পড়ে। তখন বাড়িতে আমার খাতির যদি দেখেন মশাই, চক্ষু ছানা বড়া হবে। রাহুল বলল, আপনার বাবা মা কদিন আগে মারা গেছেন? বাবা? দাঁড়ান বলছি। সে চোখ বুজে কি হিসেব করে বলল, বছর 22 হবে। বুড়ো তার এখানে থাকতো না। এখানে রেসের মাঠ কোথায়, বিলিতি বার আর মেম সাহেব কোথায়? সে হেসে উঠল, পরক্ষণে গম্ভীর হয়ে বলল, মা বছর 5 আগে মারা গেল। যাই বলুন, সতীলক্ষ্মীরা একটানা প্রতিশোক আর কদ্দিনই বা সইতে পারে। রাহুল বলল, বাবা মার উপর আপনার খুব অভিমান আছে তাই না শানুবাবু? কে জানে কি আছে, শানু বিকৃত মুখে বলল। আসলে আমার চয়েসটাই হয়তো আলাদা। বাবা মার সম্পর্কে আলাদা চয়েস নিয়ে যে ছেলেরা জন্মায় তারা হয়তো কষ্ট পায়। যাকে দুনিয়ায় মনের মতো আর কোনটাই বা আছে? এই যে আমি শালাই কি নিজের চয়েস অনুযায়ী হতে পেরেছি বা পারছি? তবে অন্য সবাই তো গড়ে পিটে মনের মতো করা যায়, বাবা মাকে তো করা যায় না। কি বলেন? ফের সে হো হো করে হেসে উঠল। রাহুল বলল, বিয়ে করেননি কি সেই জন্যেই? শানু তার দিকে তাকাল। রাহুল একটু ইতস্তত করে বলল, একটা গুজব শুনছিলুম, বলবো? শানু শীষ দিয়ে দুলতে দুলতে বলল, আলবৎ বলবেন। অরুণদার বোনকে আপনি বিয়ে করছেন? শানু কিছুক্ষণ চোখ বুজে দুলে চলল, তারপর তাকাল। চোখে কৌতুক জলজল করছে। বলল, মেয়েটিকে তো আপনি দেখেছেন, কি মনে হয়েছে? কি মনে হবে? অরুণ শালাকে কিছু বিশ্বাস নেই। ওই ইটখোলার মজন্নিগুলোর সঙ্গে খুব দিল লেনা দেনা আছে। লম্পটের হদ্দ ব্যাটা। এখন কথা হচ্ছে, তার নিজের বোন নয়, এমনকি সজাত নয়। ও শূদ্র টুদ্র বটে, মেয়েটা বামুন। আমার খালি মনে হয় বেচারা শালাকে শালা গোপনে নষ্ট করে বসেনি তো। রাহুল নিষ্পলক তাকাল ওর দিকে, তারপর বলল, অরুণদা লম্পট তা সত্যি, কিন্তু শিলা শিক্ষিতা মেয়ে, পার্সোনালিটি আছে, সেটা ভুলে যাওয়া কি ঠিক হবে? রাইট রাইট। শানু তার লোমশ হাতটা চেয়ারের হাতলে আঘাত করল। শিলা খুব সহজ মেয়ে নয়, রাদার সফিস্টিকেটেড মনে হয়। আপনি কি বলেন? রাহুল পুকুরের দিকে ঘুরে বলল, খুব বেশি মিশিনি, তাই জানি নে। শানু ঝুঁকে এলো তার দিকে। বিয়ের কথা কিন্তু আমি তুলিনি, তা জানেন, অরুণই তুলেছে। সেই জন্যই তো আমার সন্দেহ। আপনাকে বলতে বাধা নেই, অরুণকে আমি বলেছি, ঠিক আছে বিয়ে আমি করছি, কিন্তু তার আগে যে কোনো কায়দায় শিলার একটা হেলথ সার্টিফিকেট চাই। ডাক্তার আমি ঠিক করে দেব। অরুণ রাজি হয়েছে। মশাই, আমি আজকালকার মেয়েদের এতটুকু বিশ্বাস করিনি। তারপর আজকাল কত সব কন্ট্রাসেপটিভ বেরিয়েছে। শানুর একটা উজ্জ্বল সুন্দর চেহারা মনে তৈরি হয়ে গিয়েছিল। এতক্ষণে হঠাৎ সেটা মুহূর্তে ভেঙে গুঁড়ো হয়ে গেল। বিকৃত কিম্ভূত একটা চেহারা পেল শানু চ্যাটার্জি। মনটা তেঁতো হয়ে গেল সঙ্গে সঙ্গে।
রাহুলের ইচ্ছে হল এক্ষুনি ওর মুখে একদলা থুতু ফেলে চলে আসে, কিন্তু সে নিজেকে সামলে নিল। শানু চাপা গলায় সকৌতুকে ফের বলল, ডাক্তার যদি সার্টিফিকেট দেয় যে শি ইজ স্টিল আনটাচড বাই অপোজিট সেক্স, এখনও তার কুমারিত্ব অটুট আছে, আমি তো অক্ষুনিটি উপর পড়ব। এটা আমার সেই সরকারের আইন করে বিয়ের শর্ত করা উচিত। বলবেন মেয়েদের বেলা তো ওটা না হয় হলো, পুরুষের বেলা? রাহুল ঠান্ডা চোখে তাকিয়ে বলল, আমি কিছুই বলছি না। শানু জোর হেসে বলল, দেখছেন কাণ্ড, এখনও চা এলো না, বসুন 1 মিনিট, আসছি। সে চলে গেলে রাহুল একটু অন্যমনস্ক হয়ে পড়ল। অরুণ ওই ডাক্তারি পরীক্ষার কথাটা বলেনি, চেপে গেছে। শিলা কি জানে? অবশ্যই জানে না। তার অজান্তে কোনো ছলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। কি জঘন্য ব্যাপার! তবে একটা কথা বোঝা যাচ্ছে যে অরুণই এই বিয়েতে উৎসাহী হয়েছিল, আর শানুরও শিলাকে খুব মনে ধরে গেছে। একটু পরে ফিরে এলো সে। তার সঙ্গে ট্রে হাতে একটা লোকও এলো, কিছু বিস্কুট আর চা মাত্র। শানু কোলের ওপর ট্রে রেখে নিজেই চা বানালো। চা খেতে খেতে শানু বলল, বাই দেবে, কাল রাতের ব্যাপারে, যে জন্য আজ সকালে আপনার কাছে যাব ভাবছিলুম। নদীর ধারে কারা নাকি আপনাকে গলা কাটতে চাচ্ছিল, সত্যি? রাহুল মাথাটা দোলালো মাত্র, একটু শুকনো হাসিও দেখা দিল ঠোঁটে। শানু বলল, মণিশঙ্কর বলছিল, সকালে এসেছিল সে। তার সন্দেহ এই কাজ নাকি নন্দর। নন্দ নাকি সেদিনের রাগ ভুলতে পারছে না। যাই হোক, আমি উল্টো কথা বললুম ওকে। বললুম, শঙ্করদা, এ তোমার কাজ নয় তো? বেচারা বিদেশি ছেলে, নতুন এসেছে এখানে। বাধা দিয়ে রাহুল প্রশ্ন করল, শঙ্করবাবুর কি স্বার্থ আছে আমাকে খুন করে? শানু ভুরু খুঁচকে মৃদু হেসে এবং অভ্যাস মতো দুলতে দুলতে বলল, আছে নিশ্চয়ই। তার আগে একটা কথা জিজ্ঞেস করি, স্পষ্ট জবাব দেবেন কিন্তু? দেব, বলুন। কাল রাতে মণিশঙ্করের ওখানে এমন কিছু কি নজরে পড়েছিল আপনার, উইচ ইজ কোয়াইট স্ট্রেঞ্জ? না তো। কিছু দেখেননি যাতে ওকে সন্দেহ করা যায়? কিসের সন্দেহ? শানু চাপা গলায় বলল, হি ইজ এ গ্যাংস্টার। এলাকার যত রাহাজানি ডাকাতি আর খুনোখুনি হয় তার লিডার সে। আমার মুশকিল হচ্ছে, মণিশঙ্কর আবার দাদার বিশেষ বন্ধু নয়, আরও বেশি কিছু। রাহুল বলল, শুনেছি আপনি ওকে ব্ল্যাকমেইল করেন। হ্যাঁ, করি। আরে মশাই, সে কি লুকিয়ে করি নাকি? অরুণদাকেও করেন শুনেছি। ও তো একটা বকধার্মিক, শুয়োরের ধাড়ি। শালার ইটখোলাটায় যদি পুলিশে হামলা করে ঢিড়ি পড়ে যাবে। ওদিকে একটা বাঁশবন আছে, দেখেছেন? সেখানে রিজেক্টেড ইটের পাহাড় জমে রয়েছে। সেই ইট অরুণ বেচে না, অথচ রোডস ডিপার্টমেন্ট রিজেক্ট করলেও ইটগুলো মাসেই প্রথম শ্রেণীর। বছর ধরে পড়ে আছে সেখানে সেগুলো। ডবল দর বললেও কাউকে বেচতে চায় না। কাঁশবেনা ঝোপঝাড় গজিয়েছে। সাপখোপের আড্ডাও হয়েছে ওখানে। একদিন আমার খুব সন্দেহ হলো। ডিটেলস বলবো না, কোনো একটা ব্যাপার দেখেছিলাম রাত্রিবেলা, তাতেই সন্দেহ হলো। গিয়ে ওকে বললুম, আমার 1000 ইট চাই, বাড়ি করব নিজের, দাদার সঙ্গে পোষাচ্ছে না। শুনে অরুণ হন্তদন্ত চিমনি ভাটার দিকে এগুলো। আলবাত দেব, এ ক্লাস ইট টাটকা পুড়িয়ে দেব, স্পেশাল তৈরি। আমি বললাম, ওই বাঁশবনের ঝড়জল খাওয়া ইটের কাছে আর কোনোটা লাগে নাকি? চলো ওখানে গিয়ে দেখি। অরুণের মুখ গেল শুকিয়ে, নানা বাহানা চলছুতো শুরু করল। আমিও না ছোড় বান্দা, শালা ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। ওই সাপখোপের ভয় আমাকে দেখিও না, আমি বেদের রাজা। ব্যাস, এক জায়গায় নতুন স্ট্যাক আর দোমড়ানো ঝোপঝাড় দেখে হাত লাগালাম। অরুণ পরিত্রাহী চেঁচায়, যেন শালা গলায় ছুরি চালাচ্ছি। ওরে বাস, বেরিয়ে পড়ল গুঁড়ো দুধের টব, বেবি ফুড, ওরে হালুয়া। পরে অরুণ পায়ে ধরল, কান্নাকাটি সাদাসাদি। দম নিয়ে শানু বলল, আমি যদি অন্য লোক হতাম রাহুলবাবু, তাহলে সেদিনই আমার মুন্ডুটা সাবড়ে ফেলা হতো। সেটা খুব সহজ কাজ নয়। আমার স্টেনগান আছে, 2-10 জন চেলা আছে। অবশ্যই তারা কেউ নন্দর মতো গুন্ডা বদমাস নয়, ভদ্রলোকের বাড়ির শিক্ষিত ছেলে সব।
হাতে আর্মস পেলে মানুষ বদলে যায় মশাই। না, ডিটেলস বলবো না, শুধু জানবেন যে আমি পলিটিক্স করি না, আর বিশ্বাসও নেই ওতে। আমার দলের ছেলেদের অবশ্য সেটা আছে। ওদের সঙ্গে আমার সম্পর্কে শুধু এইটুকু যে ওরা ডাকলে আমি ওদের সামনে গিয়ে দাঁড়াই, আর আমি ডাকলে ওরা আমার পেছনে এসে জোটে, এইমাত্র। রাহুল একটু অবাক হয়ে বলল, আপনার চেলা যাদের বললেন তারা নিশ্চয়ই আপনার দাদার পার্টির লোক? শানু রহস্যময় হাসল, বলল, হ্যাঁ, তবে ওই যে বললুম, দাদা আমাকে ডাকলে আমি যাব না, নেভার। তখন দাদা চালাকি করে, হ্যাঙ্গামার দরকার হলে ওদের ডাকে আর ওরা ডাকে আমাকে, ব্যাস, দাদার উদ্দেশ্য সিদ্ধ। কিন্তু আমি তো জানি কার খাতিরে যাচ্ছি। সন্ধ্যা হয়ে এসেছে ততক্ষণে, আকাশে নক্ষত্র ফুটেছে, বাড়ির এদিকে কোনো আলো নেই, হয়তো আছে, জ্বলেনি এখনো। হাঁসগুলো কখন উঠে গেছে সিঁড়ি থেকে, কোথাও কোনো শব্দ নেই। রাহুল বলল, উঠি তাহলে। শানু বলল, এটা বসুন। সেদিন আপনার সাহস আর শক্তির পরিচয় পেয়ে খুব খুশি হয়েছিলাম, কারণ আমি নিরীহ ভীতু টাইপের বোকাশোকা ছেলেদের একটু পছন্দ করি না। তাছাড়া আপনার হাতের মার দেখে তক্ষুনি চিনেছিলুম আপনি ওস্তাদ ছেলে। আপনার প্রেমে পড়ে গেছি মশাই। শানু হো হো করে হেসে ফেলল। যাগে, এখন কথা হচ্ছে, শঙ্করী সম্ভবত আপনাকে সাবড়ে দিতে চেয়েছিল, কিন্তু কেন? রাহুল হাসল। রাহুল বলল, তাহলে তিনি বা কেন শেষ মুহূর্তে বাঁচালেন, পৌঁছে দিলেন বাবার ওখানে? শানু বলল, শালা ঘাঘু মাল, জানে মারতে চায়নি আসলে, বেশ বোঝা যাচ্ছে। আপনাকে জোর ভয় পাইয়ে দিতে চেয়েছিল। সবটা সাজানো ব্যাপার। ওর উদ্দেশ্য ছিল যেন শিগগিরই আপনি ময়নাচক ছেড়ে পালিয়ে যান। কিন্তু কেন? সে প্রশ্ন তো আমারও, কেন? সেজন্যই বলছিলুম, কাল কিছু অস্বাভাবিক ব্যাপার দেখেছিলেন ওখানে? কিছু দেখিনি তো। শানু ফিসফিস করে বলল, কিছু মনে করবে না প্লিজ, আপনার ছোট মার সঙ্গে লোকটার একটা ইলিসিট কানেকশন আছে। অনেকেই জানেন ব্যাপারটা, হয়তো মাস্টার মশাইও জানেন, তবে বেচারা তো শয্যাশায়ী রোগা মানুষ। রাহুলবাবু, আপনার ছোট মার সঙ্গে মণিশঙ্করকে তেমন কোনো অবস্থায় দেখেছিলেন? রাহুল বলল, না, আমি তো মোটে দুবার গেছি সেখানে, আর সেও সকালবেলা। শানু একটু ভেবে বলল, আমি আপনার হিতৈষী, যাকে আমি পছন্দ করি তার জন্য জান দিতে পারি। একটা কথা বলব, রাখবেন? বলুন। আপনি ছোট মার ওখানে কখনো যাবেন না, আর যদি পারেন বাবাকে নিয়ে শিগগির চলে যান এখান থেকে। বহরমপুরে বাড়ি আছে তো আপনাদের? না, আমি বহরমপুরে থাকতুম, বাড়ি তো গ্রামের দিকে। ঘরটর পড়ে গেছে, না বানালে নিজে যাই কি করে, আর সেখানে গিয়ে করবই বা কি? রাহুল শুকনো হাসল। শানু বলল, তাহলে একটা কাজ করুন, এখানেই জায়গা দিচ্ছি, দাম লাগবে না। বাড়ির মাল মশলা যা লাগবে সব অরুণশালা দেবে, ওর বাপ দেবে। দেখি, বলে রাহুল উঠল। শানু উঠে দাঁড়াল। টর্চ আনেননি? আনলেও আপনাকে একা যেতে দেওয়া ঠিক না, চলুন আপনাকে রেখে আসি। সাইকেল আছে, রডে বসে যেতে পারবেন তো? রাহুল বলল, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি একা যেতে পারবো। পাগল, আপনি মণিশঙ্করকে চেনেন না, ওর ভেতরের চেহারা দেখলে ভয় পাবেন রাহুলবাবু। আমি ভেতরে বাইরে এক, ও শালা উল্টো। বাপরে, আমারই ছমছমানি লাগে। চলুন, রাত্রিরে এখানেই থাকতে খেতে বলতুম, ফ্র্যাঙ্কলি স্পিকিং ব্রাদার, এ বাড়িতে মানুষ নেই, ভূতের রাজত্ব। বৌদিটা আছে তো, তার দেমাকে পা পড়ে না। রোশো, দেখাচ্ছি মজা, বিয়েটা হয়ে যাক, তারপর পাই পয়সার বখরা ছাড়ব না। আলাদা বাড়ি তো বানাবই, অরুণশালা আমার বাড়ি করে দেবে, বোন দেবে, যৌতুক দিতে হবে না। সে হাসতে হাসতে পা বাড়াল। রাহুল বলল, চলুন, কিন্তু আমি নিরস্ত্র নই শানুবাবু। শানু পেছনে ফিরে বলল, রিয়েলি? কি মাল, রেঞ্জ না টিপস? অটোমেটিক। কই দেখি, বলে সে দ্রুত ঘরের সুইচ টিপে আলো জ্বালাল। রাহুল রিভলভারটা বের করে ওর হাতে দিল। কিছুক্ষণ উল্টে পাল্টে দেখার পর শানু বলল, চিনে টিনে মনে হলো, কোথায় পেলেন?
আপনি মশাই রাজা তাহলে? দাঁড়ান, আমার যন্ত্রপাতি দেখাচ্ছি। রাহুল অবাক হয়ে গেল। দুটো অটোমেটিক রিভলভার আর একটা স্টেন গানের মালিক শানু চ্যাটার্জি। নিঃশব্দ হাসিতে তার মুখটা ফেটে পড়ছে। একটু অস্বস্তি এলো রাহুলের। কেন কে জানে তার গা ছমছম করে উঠল। সে বলল, বেরিয়ে পড়া যাক। সাইকেলে এগুচ্ছিল দুজনে। যেতে যেতে হঠাৎ রাহুল বলল, নন্দর সঙ্গে অরুণের বিবাদ কিসের? আমি অবশ্য অরুণদার কাছে একরকম শুনেছি। শানু বলল, অরুণ আর লোক পায়নি, রেখেছিল নন্দকে, কিনা ক্যাশিয়ার বাবু। নন্দ মোটা টাকা মেরে সরে পড়েছিল, চাইতে গেলেই উল্টো পিট্টি লাগায়। হঠাৎ প্রসঙ্গ বদলে শানু বলল, এক কাজ করবেন, চলুন না মুক্তকেশীতে যাই। রাহুল বলল, না না, কেন? শানু বলল, চলুন, আপনার ছোট মাকে দেখিয়ে আসি যে আমি এখন আপনার জানের দোস্ত। এটা আপনার সেফটির জন্য দরকার। ওরা টের পাক, তা না হলে আপনি এখানে স্বচ্ছন্দে বেড়াবেন কেমন করে? তাছাড়া হয়তো মণিশঙ্করকেও পেয়ে যেতে পারি ওখানে, তাহলে তো খাসা হবে। দুজনেই দেখুক শানু চ্যাটার্জি সাইকেল থেকে রাহুলবাবু নামছেন। হ্যাঁ, প্রস্তাবটা সঙ্গত মনে হল রাহুলের। সে কোনো কথা বলল না আর। হাইওয়ের দুপাশে সারবদ্ধ দোকানপাট, আলো হল্লা জেল্লা আছে। মাঝে মাঝে বাস, লরি, রিকশা, টেম্পো, ভ্যান, সাইকেল আনাগোনা করছে। তবে দিনের চেয়ে গতিবিধিটা কম। অল্প স্বল্প ভিড় আছে। বেশ গরমও পড়েছে আজ। একটুও হাওয়া দিচ্ছে না, তাই কারো হয়তো ঘরের দিকে পা বাড়াতে ইচ্ছে করে না। মুক্তকেশীর সামনে রাস্তার দুধারে অনেক ট্রাক দাঁড়িয়ে আছে যথারীতি। ড্রাইভাররা খেয়ে বিশ্রাম করছে, কেউ খাটিয়ায়, কেউ ঘাসের উপর গড়াচ্ছে। রাহুল লক্ষ্য করল একদল পাঞ্জাবি ড্রাইভার গোল হয়ে বসে মদ খাচ্ছে আর হৈহল্লা করছে। একেবারে হোটেলের বারান্দায় পা রেখে সাইকেল থামালো শানু। রাহুল নামবার আগেই সে ডাকল, হ্যালো ম্যাডাম, হিয়ার ইজ শানু চ্যাটার্জি। থামের ওদিক থেকে গঙ্গা বেরিয়ে এলো, থমকে দাঁড়াল, মুখটা থমথমে। পর মুহূর্তে হাসিতে ভরে উঠল। শানুদা, এসো, ওকে কোথায় পেলে? সাইকেলটা সশব্দে উঁচু বারান্দায় ঠেস দিয়ে রেখে শানু বলল, তোমাদের হারাড়ি ধিক খুঁজে আনলুম। কই, কি খেতে দেবে দাও? আহা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার খাওয়া যায় নাকি? ভেতরে এসে বসবে তো। গঙ্গা মিষ্টি হেসে হাতের রুমালের ঠোঁটটা একবার মুছে নিল। শানু উকি মেরে বলল, আসামি যে অসংখ্য আজ, মেনু কি? গঙ্গা বলল, মেনুর খবর তো সবসময় জিজ্ঞেস করো, খেতে বললে তখন পেট ভার। এসো, বসে দিকি আগে। একটা তক্তপোষে এক বুড়ো ভদ্রলোক বসে রয়েছেন। সামনে বাক্স, কিছু খাতাপত্র। বোঝা যায় গঙ্গার লোক। ঘোতন নামের ছোকরাটি রাহুলকে দেখে কি কারণে একবার দাঁত বের করে হেসে গেল। খাওয়ার ব্যবস্থা মেঝে পিঁড়ি আর আসন পেতে। গা ঘিন ঘিন করছিল রাহুলের। শানু বলল, না, এখানে বসব না, ভেতরে মাস্টারমশাইকে দেখে আসি। এসো রাহুল। শানু তাকে তুমি বলছে সেজন্যে নয়। রাহুল অবাক হল গঙ্গার কথায়। গঙ্গা গম্ভীর মুখে বলল, শানুদা, ওর অবস্থা আজ খারাপের দিকে। এক্ষুনি ডাক্তারবাবু এসেছিলেন, বলে গেলেন আজ রাতটা সাবধানে থাকতে, বলা যায় না। কিন্তু আমি ওদিক দেখব না, এখানটা সামলাবো। মাসকাবারের খাইয়ে আছে সব। গঙ্গা একটু থেমে মুখ নামিয়ে বলল, বিকেলে ছেলেকে দেখতে চাচ্ছিলেন, তাই ওর খোঁজে অরুণের ওখানে গেলুম, দেখা হলো না। রাহুল শানুর হাত ধরে টানল, চলুন ভেতরে যাই আমরা। গঙ্গা বলল, তাই যাও তোমরা, আমি এক্ষুনি যাচ্ছি। একা পড়ে আছেন বাবা? রাহুল ক্ষুব্ধভাবে বারান্দা থেকে সরু করিডোরে ঢুকল। শানু তাকে অনুসরণ করল। ঋষিকেশের ঘরের ভেতর আলো জ্বলছে, দরজা ভেজানো আছে। ভেতরের বারান্দার বাঁ দিকে গঙ্গার ঘরের দরজা, সেটাও ভেজানো আছে। রাহুল দরজা খুলে ছেলেবেলার গলায় ডাকল, বাবা। ঋষিকেশের কোনো সাড়া নেই, চিত হয়ে শুয়ে আছেন, বুকের ওপর দুটো হাত।
একটু ঝুঁকে পড়ল রাহুল। দেখল ঋষিকেশের একটা চোখের কোণায় জলের ফোঁটা, নাকে জমাট কয়েক ফোঁটা রক্ত, ঠোঁটের দুদিকে চাপ চাপ ফেনা। সে দ্বিতীয়বার একটু জোরে চিৎকার করল, বাবা! ঋষিকেশের শ্বাস প্রশ্বাস স্তব্ধ, গা বরফের মতো ঠান্ডা। রাহুল আস্তে আস্তে হাঁটু দুমড়ে বসল। তারপর বাবার বুকে মাথা রেখে সশব্দে কেঁদে উঠল। শানু বিকৃত মুখে পেছনে দাঁড়িয়েছিল, হতবাক, নিস্পন্দ। এবার সে এগুলো। ঋষিকেশের হাতের মুঠোয় ও পুরিয়াটা কিসের? কতক্ষণ পরে গঙ্গা এসে কি বলতে গিয়ে সেও থেমে গেল, স্থির দাঁড়াল। ঋষিকেশ তার ৬০ বছরের ভালো মন্দ ভরা জীবনটা নিয়ে কখন চুপি চুপি পালিয়ে গেছেন চিরকালের মতো। মনে হচ্ছিল আর তার কাছে কেউ কৈফিয়ত নিতে পারবে না এবং খুব সহজে তাকে ক্ষমা করা যাবে। কিন্তু আরও কিছু ছিল। আবিষ্কার করতে সামান্য সময় লাগল সেই ভয়ঙ্কর বিভৎস দৃশ্যটাকে। গঙ্গার ঘরে ধবধবে পরিপাটি বিছানায় আরেকটি নিষ্ঠুর মৃত্যুর স্বাক্ষর, রন্টু। ঋষিকেশ তাকেও সঙ্গে নিয়ে গেছেন। এবং তখন মনে হল ঋষিকেশ পালিয়ে গিয়েও নিস্তার পাবেন না। একটা কৈফিয়ত তার পক্ষে জরুরি থেকে যাবে, কোনো মতে আর তাকে ক্ষমা করা যাবে না। গঙ্গার ভয়ঙ্কর চিৎকারে ময়নাচকের রাতের আকাশ আলোড়িত হচ্ছিল। সেই চিৎকারকে শোকের কান্না বললে হয়তো ভুল করা হবে। সে একটা শব্দময়ী মারাত্মক জিঘাংসা। বেশ কয়েকটা দিন কেটে গেল। তারপর রাহুল অরুণের বাড়িতে থেকেছে যথারীতি, কিন্তু কোনো রকম শাস্ত্রীয় বিধির ধার ধারেনি। অরুণ তার বউ কিংবা শানুর অনুযোগেও না। শ্রাদ্ধ শান্তির ব্যাপার ছিল, সেটাও এড়িয়ে থাকল সে। একটা ঘোরতর নির্লিপ্ততা তাকে গ্রাস করেছিল। বারবার সামনে এসে দাঁড়াচ্ছিল একটা বিশাল শূন্যতা। সে শুধু ভাবছিল কি হবে। ময়নাচকের দুষ্টচক্র খতম করে তার লাভ কতটুকু? তারপরেও আরেক দুষ্টচক্র গজাবে না তার কোনো গ্যারান্টি আছে? আর এই পৃথিবীতে যুগে যুগে এইসব বিস্ফোড়া গজায়, গজাবে চিরকাল। সে কি ত্রাণকর্তার অবতার? না রাজেনবাবু, ৫,০০০ টাকা পাওয়াটাও খুব সুখের কিছু নয়। টাকা নানাভাবে পাওয়া যায়। আজ আমার কাছে টাকাও তার দাম হারিয়ে ফেলেছে। মানুষ মারা আর সুখের নয়। আমাকে ক্ষমা করুন রাজেনবাবু। এখানে পা দেওয়ার পর সব সংকল্প, অভিসন্ধি, বাসনা, কামনাগুলো যেন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। আস্তে আস্তে এখন এমন জায়গায় পৌঁছে গেছি যেখানে শুধু চারদিকে থরে থরে সাজানো উদ্দেশ্যহীনতা। খুব শিগগিরই এখান থেকে চলে যেতে হবে আমাকে। টের পাচ্ছি আমি আর কারো কাজে লাগব না, এমনকি নিজের কাজেও না। এই অবস্থা অসহ্য। হাঁপিয়ে উঠেছি। আমি পালিয়ে বাঁচতে চাই, অথচ চলে যাবার কথা ভাবলেই মনে হচ্ছে কি যেন বাকি থেকে গেল। রন্ধ্রহীন শূন্যতার দেয়াল জোরে সরাতে পারলে সেটা পরিষ্কার দেখা যেত। যাচ্ছে না। শুধু মনে হচ্ছে বাবার আত্মহত্যার সঙ্গে সঙ্গে তার প্রয়োজন ফুরিয়ে যাওয়া উচিত ছিল ময়নাচকে, অথচ ফুরিয়ে গেল না হয়তো। অদ্ভুত এই এক অবস্থা। একটা গুরুতর অন্তর্দ্বন্দ্ব চলছিল রাহুলের মনে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে এলো সে। এক সকালে ঘুম থেকে উঠে ঠিক করে ফেলল আজই চলে যাবে। বহরমপুর যাবে না, অন্য কোথাও, বরং কলকাতা অথবা আরও দূরে। বোম্বে? হ্যাঁ, বোম্বেতে তার এক পরিচিত ভদ্রলোক থাকেন। একবার কথায় কথায় তিনি তাকে বোম্বে নিয়ে যেতে চেয়েছিলেন। কি যেন কারবার আছে জিতেনবাবুর। জিতেন বোস নাম ওর। একজন কর্মঠ লোক দরকার ছিল। উত্তেজিতভাবে সে ব্যাগ থেকে নিষ্ফল নোটবুকটা বের করল। কিছু ঠিকানা লেখা আছে তাতে। জিতেনবাবুর ঠিকানাটা কি লিখে রাখেনি? কোথাও খুঁজে পেল না নামটা। বেরঙা পাতাগুলো পুরনো কিছু হরফ সমেত ব্যঙ্গ করল তাকে।
তবু সে শেষ পাতা অবধি উল্টে দেখতে গিয়ে একটা ভাঁজ করা ছোট্ট চিঠি খুঁজে পেল। বাবার শেষ চিঠিটা। অন্যগুলোর মতো এটাকেও ছিঁড়ে ফেলেনি দেখে তার অবাক লাগল। কেন রেখে দিয়েছিল মনে পড়ল না তার। চিঠিটা খুলে পড়ল। রাহুল, সম্প্রতি জনৈক পরিচিত ব্যক্তির মারফত তোমার সবিশেষ কীর্তিকলাপ জানিতে পারিলাম। আর তোমার সহিত কোনো সম্পর্ক রক্ষা করা আমার পক্ষে অসম্ভব বোধ হইতেছে। জানিলাম আমার রাহুল নামে কোনো সন্তান নাই। তবে শেষ সুযোগ হইতে তোমাকে বঞ্চিত করিতে চাহি না। এই চিঠি পাইবার পক্ষকালের মধ্যে তুমি যদি ময়নাচকে আমার নিকট চলিয়া আসো, তোমাকে ক্ষমা করিতে পারি। আসেনি রাহুল। এলে কি ঘটত সে একটু ভেবে দেখল। হয়তো এসে পড়লে বড়জোর গঙ্গার সঙ্গে বাবার বিয়েটা হতো না। তার নিজের কি পরিবর্তন ঘটত মনে হয় না, কারণ অন্ধকারের আস্বাদ যে পেয়েছে সে সারা জীবন অন্ধকার চাইবে, এবং ময়নাচকে প্রচুর অন্ধকার। একটু হাসল সে। এখন বাবার প্রসঙ্গ অর্থহীন, অপ্রাসঙ্গিক। কিন্তু কি দুর্বুদ্ধি, জিতেন বোসের ঠিকানাটা কেন লিখে নেয়নি? খুব আফসোস হচ্ছে। যাগ্গে, কলকাতায় যাওয়া যায়, চেনা জানা লোকের অভাব নেই। কার কাছে যাবে ঠিক করার জন্য নোট বইতে চোখ রাখল সে। সেই সময় শিলা এলো। নোটবুকটার দিকে ঝুঁকে বলল, হিসাবের খাতা নাকি? রাহুল অস্ফুট হেসে বলল, কতকটা। শিলা, আজ আমি চলে যাচ্ছি। শিলা তার পাশে বসে পড়ল। আমল দিল না কথাটা। বলল, তোমার হাতটা এখনো সারল না? ব্যান্ডেজ খুলে দেখছ না কেন? রাহুল নোটবইটা রেখে ডান হাতটা তুলে বলল, ঠিক মনে পড়িয়ে দিয়েছে তো, ভুলেই গিয়েছিলাম হাতটার কথা। তাছাড়া আর হাতের ব্যবহার হচ্ছে না কি না, তাই মনে থাকে না। শিলা বলল, থামো, আমি খুলে দিচ্ছি। ইস, কি বাঁধন বেঁধেছ। সে সযত্নে খুলে ফেলল। ঘা প্রায় শুকিয়ে গেছে। রাহুল ব্যাগ থেকে একটা ছোট্ট শিশি বের করল। বলল, দেখেছ কাণ্ড? নেবাসালফের শিশিটা রয়েছে আস্ত। একদিন রোজ লাগালে মিরাকল ঘটে যেত। শিলা, পাউডার ছড়াও এক্ষুনি, সব ভুলভাল হয়ে গেছে। শিলা শিশি খুলে পাউডার ছড়িয়ে দিতে দিতে বলল, চলে যাবে নাকি বলছিলে? হ্যাঁ, এক্ষুনি বেরোব। কোথায়? সে শুনি কি হবে, আমি আর থাকব না এখানে। তার মানে? আর কতদিন তোমাদের কষ্ট দেব বলো? শিলা একটু চুপ করে থেকে বলল, আমি কি বলবো, তোমার ইচ্ছে। শিলা, তোমার বিয়েটা অবধি থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভালো লাগছে না। শিলা তাকালো নিষ্পলক, কোনো কথা বলল না। রাহুল ওর কাঁধে হাত রেখে বলল, কিছু ব্যাপার আছে তোমাকে না জানিয়ে পারছি না শিলা। বেশ মজার ব্যাপার, হাস্যকর, সেই জন্যই জানাতে চাই। শিলার নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রাহুল চাপা স্বরে, কিছু চপলতাও ছিল, বলল, শানুবাবু একটা অদ্ভুত বাতিক আছে। সে একালের মেয়েদের বিশ্বাস করে না। সোজা কথায় তার ধারণা, কন্ট্রাসেপটিভের যখন এত ছড়াছড়ি, কুমারিত্ব ব্যাপারটাও নাকি দুর্লভ হয়ে উঠেছে। অতএব তার ইচ্ছে, অরুণবাবুর বোনের একটা ডাক্তারি সার্টিফিকেট চাই আগে, তারপর বিয়ের কথা। এদিকে অরুণদা। শিলা ভুরু কুঁচকে বিকৃত মুখে বলল, ডাক্তারি সার্টিফিকেট, তার মানে? রাহুল সকৌতুকে বলল, বুঝতে পারছ না? সে তোমার নিষ্পাপ কুমারিত্ব সম্পর্কে নিঃসন্দেহ হতে চায়। শিলার মুখটা লাল হয়ে গেছে। সে সব্যঙ্গ বলল, নিষ্পাপ কুমারিত্ব? কিন্তু ডাক্তারবাবুরা কি মনেরও সার্টিফিকেট দিতে পারেন নাকি? মনে মনে যদি আমি নিষ্পাপ না থেকে থাকি? রাহুল সামান্য আকর্ষণ করে ওর গালের কাছে মুখ রেখে বলল, জানি বাবা, জানি তুমি আমার সঙ্গে মনে মনে পাপ করেছ, কিন্তু মন্টনের ধার শানুবাবু ধারে না। সে বউ বলতে যদি বউর বডিটাই বোঝে, তাকে দোষ দেয়া যায় না। সবাই তো মেয়েদের বডি টডি পাবে বলেই বিয়ে করে, আর সবাই চায় বউয়ের বডিটা প্রথম উপভোগ করবে সে নিজে। এর নাম কিনা পুরুষত্ব। শিলা সরল না, বলল,
ও, তাই বুঝি কিছুদিন থেকে দাদা প্রায়ই বলে, তুই রোগা হয়ে যাচ্ছিস রে, চল একদিন বড় ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ, কাল রাতেও বলছিল দাদা, বৌদিও খুব বলল। তুমি রাজি তো? হ্যাঁ, ডাক্তারি পরীক্ষায়। শিলা ঘুরে বসল, ওর চোখ দুটো জ্বলতে থাকল, নাসারন্ধ্র কাঁপছিল। সে রাহুলের চোখের দিকে তাকিয়ে চাপা গলায় বলল, তুমি এর পরও বলছো আমি কচি খুকির মতো সোজা ডাক্তারের টেবিলে শুয়ে পড়ব? না বললে নিশ্চয়ই পড়তে। রাহুল হেসে উঠল। পড়তুম, না জেনে বিষ খাওয়ার উপর কারো হাত থাকে না। শিলাকে অস্থির দেখাল, কিন্তু তার কণ্ঠস্বর কেঁপে গেল। ছোট লোক, ইতর চামার। কিন্তু শানুবাবু লোক হিসেবে বেশ ভালো, পয়সা কড়ি আছে। রাহুল আরও কি বলতে যাচ্ছিল, শিলা তার বুকে হুমড়ি খেয়ে পড়ল। ফুলে ফুলে কাঁপতে থাকল সে। রাহুল বলল, শিলা ছাড়ো, কাঁদে না, কে এসে পড়বে এক্ষুনি সেদিনের মতো। শিলা, কথা শোনো, বিয়ে তো তোমাকে করতেই হবে যেখানেই হোক, এই সুযোগ ছাড়া উচিত নয়। তাছাড়া অরুণদার জন্য তোমার স্যাক্রিফাইস করাটাও তো উচিত। সে তোমাদের কত করেছে টরেছে, এ একটা মামুলি ব্যাপার মাত্র। শিলা শিলা কান্না জড়ানো গলায় বলল, তোমার লজ্জা করছে না বলতে? গলা কাঁপছে না? বেশ, তবে আমাকে তোমার পিস্তলটা দিয়ে যাও। বলে সে সোজা হল। মানুষ মারা শেখাবো বলেছিলে, দরকার নেই, আমি নিজে পারব। রাহুল টের পেল তার মধ্যে কি একটা শক্তি জেগে উঠেছে আস্তে আস্তে। তার রক্ত চঞ্চল হচ্ছে ক্রমশ। সে শিলার চোখে চোখে তাকিয়ে বলল, শানুর হাতে মার খেয়েছিলুম, কিন্তু পাল্টা মার দিতে আজও পারিনি। উৎসাহ পাচ্ছিলুম না, অথচ একটা কিছু করা দরকার। সত্যি শিলা, হার স্বীকার করে বেঁচে থাকাটা আমার স্বভাবের বাইরে। কিন্তু কি করব, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। শিলা, ইচ্ছে করছে যাবার আগে শানুকে হারিয়ে দিয়ে যাই, অন্তত একটা জায়গায়। সে হয়তো মোক্ষম মার হবে ওর পক্ষে, কিন্তু। শিলা দুহাতে তাকে জড়িয়ে ধরল উদ্ভ্রান্তের মতো। দু চোখে কিসের আগুন ধকধক করে উঠল। চুলগুলো বিস্ত্রস্ত হল, সে থরথর করে কাঁপছিল। অস্ফুট কণ্ঠে বলল, কেন পারবে না? আমি যদি ডাকি তোমাকে? আমি নিজে তোমাকে ডাকছি। সে ফিসফিস করে উঠল, বৌদি নেই, ডাক্তারের ওখানে গেছে, নেত্য রান্নাঘরে আর দাদা বেরিয়েছে, কেউ আসবে না। ভেতরের দরজাটা সাবধানে বন্ধ করে এলো রাহুল। তারপর জানালাগুলো। ঘরটা আবছা আধারে ভরে গেল। কোথাও কোনো শব্দ নেই, শুধু চাপা কিছু শ্বাস প্রশ্বাসের ধ্বনিপুঞ্জ। চলে যেত ঠিকই, কিন্তু আর সম্ভব হল না। কারণ সকালের সেই বিস্ফোরণের পর রাহুল আবিষ্কার করল শূন্যতা আর উদ্দেশ্যহীনতার চাপ চাপ অবরোধ কোথাও সরে গিয়ে কিছু অর্থময়তা, কিছু উদ্দেশ্য উঁকি দিচ্ছে। গঙ্গা বলেছিল, তোমারও তো পায়ের নিচে মাটি দরকার, কেন তুমি ভবঘুরু হয়ে বেড়াবে? আর 5টা সুস্থ মানুষের মতো ঘর সংসার করো। গঙ্গার কথাগুলো বারবার রাহুলের মনে ভেসে আসছিল। পায়ের নিচে যে মাটির দরকার, তা কি শিলার ভালোবাসা? কৈশোরে একদা গঙ্গার দেহে দেহ মিশিয়ে সে যে সুখের আস্বাদ প্রথম পেয়েছিল, তার মধ্যে আর যাই হোক ভালোবাসা ছিল না। তা ছিল নিষিদ্ধ প্রান্তরে খেলার গোপন আনন্দ। তার মধ্যে অস্থিরতা বেশি, উত্তেজনাই পরম। তার নিচে কোনো বুনিয়াদ ছিল না, শুধু জেনেছিল কামনা নামে একটা ব্যাপার মানুষের রক্তে থাকে। কামনার সুখটা সে একটু একটু চিনেছিল, দুঃখের দিকটা জানা হয়নি। জানা হলো অনেক বছর পরে। অথচ সে তো শুধু কামনাই, ভালোবাসা নয়। ভালোবাসা আলাদা জিনিস, তার অচেনা কিছু। এতদিনে একটা সকাল কামনার সঙ্গে ভালোবাসাকে নিয়ে এলো। আর ভালোবাসার এত অশেষ দুঃখ, দুঃখ দিতে জানে ভালোবাসা।
চলে যাওয়াটা আবার ভেবে দেখবার বিষয় হয়ে উঠল রাহুলের কাছে। একটা দুঃখ সঙ্গে নিয়ে যেতে হবে, যেখানেই যাক, যত দূরেই যাক সে। বারবার মনে হবে মাত্র একবার সত্যিকারের ভালোবাসার খপ্পরে সে পড়েছিল। তার মধ্যে পবিত্রতা আর সৌন্দর্যের ছিল আভাস। দেহের মধ্যে দিয়ে দেহাতীত একটা সত্তাকে ছুঁয়েছিল সে। হায়, তাকে নিবিড়ভাবে পাওয়া যায়নি। সে যেখানেই যাক ভাববে, অস্থির হবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কামনার সুখ দুঃখ। আজ ৬ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।